এ পর্যায়ে আমরা আবারও একটি সফলতার গল্প শুনব, যেই সফলতার গল্পটি আপনাদেরকে আমার নিজেকে অনেক ইন্সপায়ার করে। আমি যখন নিজে অনেক হার্ড টাইম দিয়ে যাই, মাঝে মাঝে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় তো সমান যায় না, তো যখন হার্ড টাইম দিয়ে যাই আমি এই মানুষ দুটোর কথা চিন্তা করি। বিশেষ করে তারা যেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যে এই যে অনলাইন বিজনেস বা নিশসাইট বিজনেসকে কাজে লাগিয়ে কিভাবে তাদের লাইফের মোড়কে ঘুরিয়েছেন বা নিজেদের জীবনকে পরিবর্তন করেছেন, সেই গল্পটা আমি মাঝে মাঝে মনে করার চেষ্টা করি এবং নিজে ইন্সপায়ার্ড হই। তো শুধু আমি নিজে ইন্সপায়ার্ড না হয়ে আপনারাও যাতে ইন্সপায়ার্ড হতে পারেন, সেজন্য আজকে সেই মানুষ দুটোকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। তো আমি স্টেজে আমন্ত্রণ জানাবো শামসুল আনাম ইমন ভাইকে এবং নাহিদ ভাইকে। তারা দুজন আজকে আপনাদেরকে শোনাবেন কিভাবে তাদের ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ করেছেন এই নিশসাইট বিল্ডিংয়ের মাধ্যমে, এবং কিভাবে আমাদের যে ট্রেডিশনাল যে সিকিউরড ক্যারিয়ার আমরা মনে করি, সেই ট্রেডিশনাল সিকিউরড ক্যারিয়ার ছেড়ে কেন এবং এই নিশসাইট কিভাবে এই নিশসাইট বিজনেসে আসলেন এবং কেন তারা মনে করেন এই নিশসাইট বিজনেসটাই তাদের জন্য অন্য কোনো ক্যারিয়ারের চেয়ে বেস্ট ক্যারিয়ার অপশন। তো ধন্যবাদ আবারও আপনাদেরকে। আপনারা আপনাদের সেশনটা শুরু করুন। এক্সট্রা মাইক লাগবে একটা। থ্যাংক ইউ আলামিন ভাই। আসলে আমরা শামীম ভাইয়ের কথা শুনলাম আর আলামিন ভাইয়ের কথা বলল। আমাদের অনলাইন ক্যারিয়ারের একটা পর্যায়ের ডিরেক্ট মেন্টর কিন্তু ওনারা দুইজন। তো আজকে এই মঞ্চে তাদের সাথে একসাথে কথা বলতে পারছি, আমি জাস্ট অনার্ড। এটা আমার প্রাপ্য ছিল না। তো ধন্যবাদ আলামিন ভাই আমাদেরকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। আমি পরিচয়টা দিচ্ছি, আমি ইমন, শামসুল আনাম ইমন। আমি নাজমুল হক নাহিদ। আমি শুরুতে একটা কথা বলে নিতে চাই, আমার অনলাইন ক্যারিয়ারটা 10 বছরের হলো, এবারই প্রথম আমি এত মানুষের সামনে। আমি আমার বিয়ের সময় এত মানুষের সামনে ছিলাম না। সো যদি আমার ভাষাগত কোনো সমস্যা বা হাত পা কাঁপাকাঁপিতে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ক্ষমা করে দিবেন। আর নাহিদ ভাই হচ্ছে আমার প্রথম মেন্টর। আমার এই অনলাইন জার্নিতে আসার প্রথম যে ব্যক্তি সেটি উনি। আমি এই গল্পটি আজকে বলবো। আজকে কোনো টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে আমরা আলাপ করব না। আমরা অলরেডি অনেক কিছু শুনেছি যে কিভাবে একটা নিশসাইট আপনারা বিল করবেন, ব্যাকলিঙ্ক, তারপর হচ্ছে আপনার অন পেজের সব কিছুই আমরা জানি আসলে টুকটাক। আমি জাস্ট বলবো যে আমরা দুজন কিন্তু ফ্যামিলি গাই। আমাদের খুব বড় ছেলে মেয়ে আছে, আমাদের সংসার চলে কিন্তু অনলাইন দিয়েই। আমরা নিশসাইটের এই বিজনেসটাকে আমাদের মূল ক্যারিয়ার হিসেবে নিয়েছি। তো এই সাহসটা কোথা থেকে আসলো, কিভাবে নিলাম, আমাদের জীবনে যে গল্পটা আমরা একসাথে হলাম কিভাবে, সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতে চাচ্ছি। একদম পিছনে ফিরে যাই, আমি একটু আমার দিকেই যাই। আমি নাহিদ ভাইয়ের কাছে আবার আসবো, কারণ আমার এই ক্যারিয়ারে উনি যখন আসলেন তখন আমি ওনার হাতেই দিব। 2006-এ আমি জাহাঙ্গীরনগর থেকে ইকোনমিক্সে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে একটা ব্যাংকে জয়েন করলাম, খুব শীর্ষস্থানীয় একটা ব্যাংকে, এবং খুব ভালো একটা পজিশনেই ছিলাম আমি তখন, কর্পোরেট লেভেলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তখন আমার অনলাইন কিংবা ইন্টারনেট এই বিষয়ে কোনো জ্ঞান ছিল না, শূন্যেরও নিচে, একেবারেই নিচে। ইভেন আমার একটা ইমেল অ্যাড্রেস খুলে দেওয়ার জন্য আমার এক বন্ধুর সহায়তা নিতে হয়েছিল তখন। তো এইরকম একটা জ্ঞান ছিল তখন, আমার কোনো ধারণাই ছিল না সত্যি কথা বলতে যেটা। তো যাই হোক, কর্পোরেট ক্যারিয়ারে আমি ভালো ছিলাম। আমার প্রথম 4 বছরে, যেখানে খুব স্বাভাবিকভাবে হয়তো সর্বোচ্চ 2টা প্রমোশন হতে পারতো, কিন্তু আমি 3টে প্রমোশন পেয়েছিলাম ওই সময়। আমার মনে আছে আমি 2014 সালের 2009-10 এই সময় 10-এর ভিতরে আমার 3টা প্রমোশন হয়ে যায়। আমি একটা স্পেশাল প্রমোশনও পেলাম। সো আমি কিন্তু আমার ক্যারিয়ার নিয়ে খুব হ্যাপি ছিলাম ওই সময়টার কথা বলছি। ডিজাস্টারটা হলো কখন, একটা ডিজাস্টার হলো আমার লাইফে, যেই ডিজাস্টার কারণে হচ্ছে আমার এই মোডটা চেঞ্জ হয়ে গেল, ঘুরে গেল আর কি। ডিজাস্টারটা হলো 2010-এ। আমি খুব ওভার কনফিডেন্ট ছিলাম ওই সময়, কারণ আমার 3টে প্রমোশন হয়ে গেল। আমি এক্সিকিউটিভ অফিসার একটা প্রাইভেট ব্যাংকে, ওই সময় মোর দেন 70,000 স্যালারি তখন আমার বিডিডিতে। তো সেটা অনেক কিন্তু। তো ওই ওভার কনফিডেন্টের কারণে 2010-এ আমি শেয়ার মার্কেটে, আপনারা জানেন অনেকে যে 2010-এ শেয়ার মার্কেটে একটা ডিজাস্টার হলো। আমি ইনভেস্ট করেছিলাম যার একটা পয়সাও আমার নিজের ছিল না। 15টা ব্যাংকের ক্রেডিট কার্ড, সিরিয়াসলি 15টা ব্যাংকের ক্রেডিট কার্ড এবং 5টা ব্যাংকের লোন, পার্সোনাল লোন, টোটাল 40 লাখ আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, যার একটা পয়সা আমার না। এবং সেটা মার্চেন্ট ব্যাংকিংয়ে ইনভেস্ট করার পর সেটার উপরে আমি আবার 2 গুণ লোন নিই। 2010 সালে যখন শেয়ার মার্কেটে ধসটা নামলো, মার্চেন্ট ব্যাংক আমার সমস্ত শেয়ারগুলোর মূল যে ক্যাপিটালটা ছিল সেটার থেকে যখন নিচে নামা শুরু করলো, তারা শেয়ারটা ফোর্স সেল করে দিল। আমি পড়ে গেলাম 40 লাখ টাকার উপরে ব্যাংক দেনায়।
70,000 টাকা স্যালারি, মাসে ইনস্টলমেন্ট 1.5 লাখ টাকা, আমাকে ইএমআই পে করতে হবে। 15টা ব্যাংকের থেকে ফোন, ক্রেডিট কার্ড থেকে, বাসায় লোক, আমার অফিসে লোক, আমার ভাইয়ের বাসায়, বোনের বাসায় চিঠি, সারাক্ষণ ফোন, আমার ব্যাংক চলছে। আমার একটা ছেলে আছে, আমার মেয়ে তখন 80 করছে, তার 6 মাস পরে আমার মেয়ে হলো। এইরকম একটা অবস্থায় মানে আমার আসলে তখন কিছু করার ছিল না, দেয়ালে পিঠ ঠেকার মতো অবস্থা। এবং আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ওই সময় এরকম একটা ঘটনা ঘটেছিল। নৌবাহিনীর এক সাবেক রিটায়ার্ড একজন ভদ্রলোক ছিল, ওনার কথা আমি শুনেছিলাম। উনি ঠিক এইরকম একটা পরিস্থিতিতে পড়ার পর ঢাকা থেকে দেশের বাড়িতে চলে গেলেন, সেখানেও উনি সার্ভাইভ করতে পারলেন না, শেষ পর্যন্ত ভদ্রলোক সুইসাইড করেছিলেন। আমি ওনাকে পার্সোনালি চিনি। আমার অবস্থা তার চেয়ে খারাপ ছিল, আমার অবস্থা তার চেয়েও খারাপ ছিল। কারণ আমি একটা কর্পোরেট অবস্থানে ছিলাম, আমি ফ্যামিলিকে কোনোভাবেই ডিমোটিভেটেড করতে পারি না। আমার যে স্যালারিটা ছিল সেটাতে আসলে তাদের হক, সোজা কথা, সোজা বাংলা, সেই স্যালারিটা দিয়ে আমি তাদেরকে আমার ভরণ পোষণ করতে হবে। এদিকে আমাকে লোন শোধ করতে হচ্ছে। প্রতি মাসের স্যালারি থেকে আমি 20-30 হাজার টাকা করে কোনো রকম 2টা ব্যাংকে দিই, আর 10টা ব্যাংকে কোনো রকম সামনে রাখি যে ভাই দিচ্ছি পরের মাসে। কতদিন? 2 মাস, 3 মাস, তারপরে জাস্ট ডিজাস্টার। আমার চারদিক থেকে লোকজন আসছে, অফিসে এসে বসে থাকছে, রাস্তায় ধরছে। নামাজ পড়ে বের হচ্ছি মসজিদ থেকে, তখন ওখানে রিকভারির লোক বসে আছে। এরকম দিনও আমার দেখতে হয়েছে। তো দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে আমার প্রথম 3-4 মাস পরে যখন মনে হলো যে না, আমার এখন বিকল্প আয়ের একটা ব্যবস্থা করতেই হবে, ব্যাংকিংয়ের পাশাপাশি যেভাবেই হোক একটা কিছু না একটা কিছু করতেই হবে আমার। 2010-এর কথা বলছি। তখন আমার এক কলিগ, আমার ব্যাংকের এক কলিগ বললেন যে ভাই আমার আমি এখানে রেমিটেন্স দেখি, এক ছেলে উপরে জব করে একটা আইটি ফার্মে, সে প্রতি সপ্তাহে $1,000 উইথড্র করে ওয়েস্টার্ন ইউনিয়নে। আমি বললাম যে $1,000 সপ্তাহে, ইজ ইট সিরিয়াসলি? তো সে বলছে জি ভাই, সিরিয়াসলি সে $1,000 ইনকাম করে, সে এখান থেকে উইথড্র করে। তো আমি ভাবলাম যে না ভাই, এটা মানি লন্ডারিং কিছু একটা হবে, অনলাইনে ইনকাম মানে এইভাবে আসলে করা যায় না। তো বললো যে না, আপনি তারপর দেখেন, তার সাথে একটু কথা বলে দেখেন। তো তখন যেহেতু আমার দেয়ালে একদম মানে পিঠটা ঠেকে গেল, তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলবো। ভদ্রলোকের কাছে গেলাম, ভদ্রলোক এখানেই দাঁড়িয়ে আছে এখন, নাহিদ ভাই। উনি সেদিন কি বললো ওনার মুখেই শুনেন। আসলে উনি যখন আমার কাছে আসে তখন আমার ফ্রিল্যান্সিং কেরিয়ার মোটামুটি শেষ। কারণ আমি 2007-এর লাস্টে শুরু করি, 2010-এর মাঝামাঝি আমি কেরিয়ার মানে ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইটগুলি ছিল ওখান থেকে ফ্রিল্যান্সার হিসেবে প্রজেক্ট বিট করে কাজ করা, ওখানে আমার মোটামুটি প্রায় 500+ প্রজেক্ট কমপ্লিটেড ছিল। আমি তখন ওই সাইটটা ছেড়ে আমার এক পার্টনারের সাথে কাজ করা শুরু করি। তখন আমরা ওই দুজন মিলে, আমার পার্টনার ছিল একজন ইউএসের, দুজন মিলে আমরা একটা ছোটোখাটো ই কমার্স সাইট চালু করি। ওই সময় ওইটার ভ্যালুয়েশন মোটামুটি $3.2 মিলিয়ন ছিল। তো ওই সময় আমার কাছে এরকম মানে ফ্রিল্যান্সিং ওই রকমভাবে খুব কম মানুষই জানতো, যারাই জানতো এরকম আমার কাছে 3-4 জন 5 জন আসতো। তো আমি আসলে কারো মাঝে ওইরকম পটেনশিয়াল দেখি নাই। তো আমি কিছু ফিক্সড কথা মানে সাজিয়ে রেখেছিলাম যে কঠিন কঠিন কিছু টার্ম বলতাম, তারা হতাশ হয়ে চলে যেত, আমি ঝামেলা থেকে বেঁচে যেতাম। আমি কখনোই সামনে আসতে চাইতাম না, কারণ অনেক সময় হ্যাম্পার হয়। আর তারা আসলে তখন হাইপটা এরকম ছিল যে আপনি কম্পিউটার নিয়ে বসবেন, ক্লিক করবেন মাউসে, টাকা আসা শুরু হবে। মানে তার আসতোই এইরকম একটা মনোভাব নিয়ে যে আমাকে শিখাই দেন, আমি বসবো, আমি ইন্টারনেট চালাবো, টাকা আর্ন করবো। আবারও বলি, আমাকে এইভাবেই ট্রিট করেছিল। বলেন। আমিও ইমন ভাইকে ওই রকমই কিছু শক্ত কাঠখোট্টা টার্ম বলে দেই, সবগুলি ওনার মাথার উপর দিয়ে চলে যায়, আমিও বেঁচে যাই যে ঠিক আছে উনি তাহলে চলে গেল। কিন্তু আমি তো আসলে মানে থেমে থাকার কথা ছিল না, কারণ আমি আবারও ওই ওনার ওখান থেকে নিচে নেমেই দেখলাম আমার টেবিলে বসে আছে রিকভারির লোক। আমি 2 দিন পর ওনাকে আবার ধরলাম। 2 দিন পর ওনাকে ধরার পরে বললাম যে ভাই এমন একটা কিছু বলেন, এমন একটা কিছু বলেন যেটা আমি করতে পারবো, আমার ক্ষমতার মধ্যে আছে। উনি তখন আমাকে কাগজের মধ্যে ছোট্ট করে লিখে দিল freelancer.com, odex.com, 2টো মার্কেট প্লেস আছে। আপনি ওখানে দেখতে পারেন, আপনি যেহেতু ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করেছেন, ব্যাংকে কাজ করছেন, হয়তো অ্যাকাউন্টিং রিলেটেড কিছু থাকতে পারে, ইকোনমিক্স রিলেটেড কিছু একাডেমিক ওয়ার্ক থাকতে পারে, আর্টিকেল রাইটিং থাকতে পারে, আপনি ওখানে বিট করে হয়তো কাজ টাজ পেতে পারেন, টুকটাক করে শুরু করতে পারেন। কিছু করার ছিল না, আমি শুরু করে দিয়েছিলাম। শুরু করে দেওয়ার পরে যেটা হলো, প্রায় মাস 3 পরে আমি প্রথম প্রজেক্ট পাই freelancer.com, আমার মনে আছে তখনও। মাস 3 পরে আমি freelancer.com প্রথম প্রজেক্ট পাই, সেটা আর্টিকেল রাইটিং এর ছিল। এর পরের ইতিহাসটা খুব ছোট্ট করে বলে ফেলবো। 2011 মার্চ থেকে 2013 মাঝামাঝি পর্যায় পর্যন্ত আমি freelancer.com প্রজেক্ট কমপ্লিট করলাম টোটাল 450 ব্যাংকে কাজ করে।
আমি freelancer.com-এ তখন রিসার্চ সেকশনে সারা ওয়ার্ল্ডে 1 নম্বর পজিশনে ছিলাম। আমি রিসার্চে সুইচ করি পরবর্তীতে আর্টিকেল থেকে ডাটা এন্ট্রি একটা টিম তৈরি করি এবং একটি কোম্পানি ফর্ম করি ওয়েবেস নামে, যেখানে 27 জন ছেলে মেয়ে কাজ করতো। একটা ইউএসের একটা প্রজেক্ট, আমার ফিক্সড প্রজেক্ট ছিল রিয়েল এস্টেট কোম্পানির। সেই প্রজেক্টটা আমাদের এখনো আছে, ফার্মটাও আমাদের এখনো আছে। ফার্মের এখন নাহিদ ভাই হচ্ছে আমার সবার আগে বন্ধু, পার্টনার। আমাদের মিশন, ভিশন, আইডিওলজি সব কিছুই আসলে এত মিল। ইভেন আমাদের ইমেল অ্যাড্রেস, ফেসবুকের অ্যাক্সেস একজনেরটা আরেকজনের কাছে আছে। সব কিছুতেই আমাদের অনেক মিল। আমরা একই ছাদের নিচে কাজ করি, একই টেবিলে বসে কাজ করি, তফাৎ শুধু আমাদের বৌদিটা আলাদা। আরেকটা জিনিস, লাস্ট ইয়ার আমরা একটা সাইট সেল করি এম্পায়ার ফ্লিপারে। ওখানে প্রবলেমটা হলো যে আমার ফেসবুক আইডিতে আমার ছেলের নাম ইউজ করা, কারণ আমার ফেসবুক আইডি নাই। আমার ছেলে হওয়ার পরে ওর নামে একটা দুষ্টামি করে অ্যাকাউন্ট করা হয়, তো আজমাইন আজরাফ নামে ইউজ করা। তো ইমন ভাই যখন এম্পায়ার ফ্লিপারে সাইট সাবমিট করলো তখন নাম দেওয়া হয়েছে আজমাইন আজরাফ, টাকা এসেছে আমার নামে নাজমুল হক নাহিদ, কন্ট্যাক্ট মেইলগুলি সব যাইতো ইমন ভাইয়ের মেইলে। এই অবস্থা ছিল আমাদের। না, আমাদের বন্ডিংটাই এরকম। আর এখন আরেকটু পিছনের দিকে চলে যায় আসলে, যে আমি এই মাঝখানে যে 2-3 বছর ফ্রিল্যান্সিংটা করলাম, যে সময় আমি প্রায় 450 মতো কাজ করলাম, খুব টাফ পিরিয়ড ছিল। আমি প্রতিদিন ব্যাংক থেকে ফিরে এসে রাত্রে 8টার সময় জামা কাপড়, বেল্ট, জুতো কোনো কিছু না খুলে ল্যাপটপটা খুলে বসে পড়তাম বেট করার জন্য, এবং সেটা চলতো 4টা, 5টা, 6টা পর্যন্ত। কোনো দিন না ঘুমিয়ে কিন্তু আমি পরের দিন অফিসে এসেছি ব্যাংকে। এই ডেডিকেশনটা আমার মধ্যে ছিল, কারণ দেয়ালে পিঠ ঠেকার কারণে হোক আর যে কারণেই হোক। আমার মেয়ে যেদিন জন্ম নেয় মনোরা হসপিটালে, আমার মনে আছে ওই দিন 2টো ব্যাংকের থেকে রিকভারির লোক আমার হাসপাতালে এসেছিল যে সিরিয়াসলি আমার মেয়ে হচ্ছে এই অজুহাত দিয়ে আমি আজকে ইনস্টলমেন্টটা দিলাম না, নাকি আসলে অন্য কোনো কারণ, সেটা দেখার জন্য। এই ধরনের পরিস্থিতির মধ্যে আমার যেতে হয়েছে ওই সময়। এখন তারা বড় হয়েছে, দুজনেই স্কুলে যাচ্ছে। আর আমাদের পরবর্তীতে যেটা হলো, আমরা আবার একসাথে হলাম। আমি কিন্তু আলাদা ট্র্যাকে ছিলাম, উনি ওনার ট্র্যাকে ছিল। আমরা যখন একসাথে হলাম, এটা হচ্ছে 2014 সালের দিকে, উনি আমাকে প্রথম প্রস্তাব দিল যে ভাই আপনি যতদূর চলে গেছেন এবং আপনার যেই পটেনশিয়ালিটি, আপনি যেই কাজগুলো করছেন, কারণ আমি তখন মার্কেট প্লেসের বাইরেও টুকটাক করে কিছু কাজ করছি, অ্যাফিলিয়েশনের কাজ করছিলাম, ব্লগিংয়ের কাজ করছিলাম। তো উনি বলে যে আসেন আমরা একসাথে শুরু করি। তো আমি বললাম যে আপনার তো একটা অলরেডি এস্টাবলিশড বিজনেস আছে, যেটা $3.2 মিলিয়ন আপনাদের কম্পিটিটর কিনতে চাচ্ছে, সেখানে ছেড়ে আপনি আমার সাথে কাজ করবেন কেন? বললো যে না, আমি অ্যাফিলিয়েশনে কাজ করব। আমি ওনার কাছে শুনতে চাই যে উনি কেন এটা করতে চাইলেন। আর ছোট্ট করে এই ফাঁকে একটা কথা জানিয়ে রাখি, আমি 2015 শুরুর দিকে ব্যাংকের জব ছেড়ে দিয়েছি 40 লাখ টাকা লোন শোধ করেই, শুধুমাত্র আউটসোর্সিং, অ্যাফিলিয়েট বিজনেস এবং এই অনলাইন থেকে। আমি এখন পুরোপুরি অনলাইন মার্কেটার, আমরা দুজনই, এটাই আমাদের ক্যারিয়ার। আমি যখন ব্যাংক থেকে সুইচ করি, আমি টাকার ফিগারটা এই কারণে বলবো, যারা এখনো চিন্তা করেন যে আমি এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবো কিনা, জাস্ট শুধু তাদের মোটিভেশনের জন্য। আমি যখন ব্যাংক ছাড়ি, আমার তখন ডিউ ছিল FAVP। আমি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছিলাম, ওই প্রমোশনটা আমার বাকি ছিল, আমার স্যালারিটা হতো 1,25,000-এর উপরে। আমি ওটা ছেড়ে চলে এসেছি। আই এম স্যাটিসফাইড, আমি এখন স্যাটিসফাইড। আমি সাকসেসফুলের সংজ্ঞা জানি না, সাকসেসের সংজ্ঞা আমার জানা নাই। আমি মনে করি সাকসেসের সংজ্ঞা হচ্ছে সন্তুষ্টি। আমি আমার ক্যারিয়ার নিয়ে স্যাটিসফাইড। আমরা কেন অ্যাফিলিয়েশনে আসলাম, এটা একটু নাহিদ ভাইকে বলবো। প্রথম কথা হলো যে আমি ওনাকে কেন চুজ করলাম পার্টনার হিসাবে। তো আমাদের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হলো ব্যাংকে। এক হলো আমরা ব্যাংকে যাই ঘুম ঘুম চোখ নিয়ে, কারণ সারা রাত জেগে থাকি। 2 নাম্বার হলো ব্যাংকের তাদেরকে বোঝানো খুব কষ্টকর যে এই টাকাটা কিভাবে আসলো, কেন আসলো। তা আমি চিন্তা করলাম আমার পার্টনার যদি একজন ব্যাংকার হয় তাহলে সবচেয়ে বড় সুবিধা, কোনো কিছু বুঝাইতে হবে না, কোনো ঝামেলা নাই। এবং এই ফায়দাটা লিটারেলি আমি নিয়েছি। আমি এই পর্যন্ত আমার ব্যাংকের কাজে সাইন ছাড়া আর কোনো কাজ করি নাই। চেকে বলেন বা অ্যাকাউন্ট ওপেনিং বা যে কোনো পেপারসে আমি শুধু সাইন করতাম, বাকিটা ইমন ভাই করতো। এটা হলো একটা বড় কারণ। দ্বিতীয় কারণ হলো রফিক ভাইয়ের মতো জরিনা। এখন এই জরিনাটা একটু ডিফারেন্ট, কারণ আমার জরিনা আমার সাথেই আছে, এখন আমার বাচ্চার মাও। এই জরিনা হলো আমার ক্লায়েন্ট। আমার ক্লায়েন্ট হলো আমার জরিনা এই কারণে যে আমরা যে বিজনেসটা ফর্ম করেছিলাম ওটার ইনভেস্টমেন্ট ছিল টোটাল $60। $60 ইনভেস্টমেন্টে আমরা 3 বছরে এটাকে $3.2 মিলিয়ন নিয়ে গিয়েছিলাম। কিন্তু সামহাউ আমার ক্লায়েন্টের সাথে একটা ভুল বোঝাবুঝির কারণে তার সাথে আমার প্রবলেম হয়। তা আমি সবসময় এই ফিল্ডটাতে এসেছি যে আমার যেটা ভালো লাগে সেটা করতে পারবো। তো ক্লায়েন্টের সাথে সমস্যার কারণে যে আমি আর তোমার সাথে কাজ করব না, তো ওভারনাইট আমি মিলেনিয়ার থেকে বেগার হয়ে গেলাম। তারপরে আমি শুরু করলাম ইমন ভাইয়ের সাথে। এটা যে কি কারণে শুরু করলাম,
আমি যে দেখলাম যে আমার যে এক্সপিরিয়েন্স আছে, আমার যে নেটওয়ার্ক আছে, আমার যে হেল্পিং হ্যান্ড আছে, আমি এটাতে সাকসেসফুল হইতে পারবো। এবং সাকসেসফুল হইতে পারবো এই কনফিডেন্ট নিয়ে শুরু করার পরেও প্রথম সাইটটা আমাদের ডিজাস্টার ছিল। প্রথম সাইটটা আমরা 1 মাসের মধ্যেই বুঝতে পারি যে এটা ডিজাস্টার। কি কারণে? কারণ আমাদের ভালো একজন মেন্টর ছিল না। আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ছিল, আমাদের ভালো ইউএসএর রাইটিং টিম ছিল, দেশের সেরা এসইও পার্সন আমাদের সাথে ছিল, যার কাছ থেকে আমরা সাহায্য নিতে পারতাম, শামীম ভাই। আমি একটু বলে রাখি এই ফাঁকে যে আমার ফার্মে যখন 15 জনের মতো এমপ্লয়ি ছিল একটা পর্যায়ে, আমরা 15 জন একসাথে শামীম ভাইদের তৎকালীন ডেভস টিমে এসইওর একটা কোর্স করতে চলে যায়। ওনারা খুব অবাক হয়েছিল যে 15 জন একসাথে শিখবেন, 2 জন শিখেন না, 2 জন শিখে অফিসে গিয়ে তারপরে শেখান। আমরা সবাই শিখবো। আমাদের আসলে প্যাশনটাই এরকম ছিল। এনিও, তারপরেও ডিজাস্টার হওয়ার কারণ ছিল আমাদের মেন্টর ছিল না। আমার মনে হয় যে কোনো বিজনেসের ক্ষেত্রে একজন মেন্টর খুবই গুরুত্বপূর্ণ। আপনি থিওরিটিক্যালি যে জিনিসটা শিখতে পারবেন, একজন মেন্টরের সাথে 5 মিনিট কথা বললে আপনি হয়তো 1-2 বছর আগে যেতে পারবেন। যেই জিনিসটাতে আমরা পুরোপুরি গ্রেটফুল আলামিন কবির ভাইয়ের কাছে, যে আলামিন ভাইয়ের সাথে কথা বলতে যাওয়ার পিছনে একটা মজার কাহিনী আছে, যেটা হয়তো আলামিন ভাই জানেন না, আমরা আজকে বলি। যে আলামিন ভাইয়ের সাথে আমাদের যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকতো, যে বলতো যে আচ্ছা আপনি আগামীকাল আসেন 5টার সময়। তো যখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট থাকতো 5টার দিকে, আমরা এর আগের দিন 2 জন সারা রাত পড়ালেখা করতাম। কি পড়ালেখা করতাম? যে আমরা কোন টপিকগুলি জানি না, কারণ আলামিন ভাই তো ওই জিনিসটা জানে। তো এখন আমি যেই জিনিসটা জানি না, সেই জিনিসটা আলামিন ভাইয়ের কাছ থেকে জানতে হবে। তো আমার আগে খুঁজে বের করতে হবে যে আমি আসলে কি জানি না। তো আমরা সারা রাত খুঁজে বের করতাম যে আমরা কি কি জানি না। তো যেই জিনিসগুলি জানি না, ওই জিনিসগুলি লিস্ট আপ করে পরে গিয়ে আলামিন ভাইয়ের কাছে বলতাম যে ভাই এটা কি। তখন আলামিন ভাই আমাদেরকে বলতো যে উনি আবার আমাকে বলতেন যে আপনি কিন্তু নোট করে রাখেন, আমি কিন্তু ভুলে যাই জায়গা মতো গিয়ে। আপনি আস্তে নিচে থেকে নোটটা দেখে আলামিন ভাইকে বলবেন, খুব গল্পের ছলে বলবেন, মনে হবে কি যে আপনি এগুলো সবই জানেন, কিন্তু আমরা যে নোট করে আনছি এটা কিন্তু ওনাকে বুঝতে দিবেন না। এইভাবেই আসলে আলামিন ভাইয়ের সহায়তায় আমরা হয়তো অনেকটা সময় সেভ করে ফেলছি এবং আমাদের ফার্স্ট ডিজাস্টার থেকে বেরিয়ে গেছি। আমার কাছে মনে হয় যে আপনি একটা সাইট করলেন, ওই সাইটটা হয়তো ফ্রুটফুল হলো না, ডিজাস্টার হলো, এটা আসলে ব্যর্থতা না। ব্যর্থতা হলো যে আপনি ওই ব্যর্থতা থেকে যদি কোনো কিছু শিক্ষা নিতে না পারেন। আপনি যদি ওই ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারেন, তাহলে আপনার পরের সাইট অবভিয়াসলি সাকসেসফুল হবে। পরেরটাও যদি ব্যর্থ হয়, আপনি ওইটা থেকেও শিক্ষা নেন, কারণ আপনার প্রত্যেকটা ব্যর্থতা থেকে আপনি যদি শিক্ষা নিতে পারেন, ততদিন আপনি ব্যর্থ না। যখনই আপনি শিক্ষা নেওয়া বন্ধ করে দিবেন, আপনি তখনই ব্যর্থ হয়ে গেলেন। আচ্ছা, আমরা শেষ করবো, দেরি করবো না। আমি জাস্ট একটা কথা বলে শেষ করতে যাচ্ছি, ছোট্ট কথা। ফখরুদ্দিন মানিক ভাই আসছেন। ফখরুদ্দিন মানিক ভাইয়ের বয়স কত? সরি ভাই, বয়স জিজ্ঞেস করে ফেললাম, 20-22? ওকে। আমি ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমি শুরু করি 30-এর পরে, 30-র পরে কিন্তু আমার অনলাইন ক্যারিয়ার শুরু। আমি টেকনোলজি পাইনি আপনাদের বয়সে যখন আমি ছিলাম। সত্যি কথা, 97-এ এখানে অনেকেরই হয়তো জন্ম আছে, 96-7-এ যখন আমি এইচএসসি কমপ্লিট করে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো ওই সময় আমরা টেকনোলজি পাইনি, আমি টেক সাভি না, আমার ইন্টারনেট সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। 30s-এর পরে যখন আমার মাথার উপর অনেকগুলো অব্লিগেশন ছিল, আমার ফ্যামিলি ছিল, আমার জব ছিল, আমার ছেলে মেয়ে ছিল, এবং ব্যাকডেটেড একটা মানুষ ছিলাম আমি, আটপৌরে বাঙালির মতো জীবনযাপন করতাম। আমি ওখান থেকে এখানে এসেছি, আর আপনারা শুরু করলেন একদম টেকনোলজি দিয়েই। 20-22 বছর 23 বছর বয়স আপনাদের, রক্তে এবং মনে পূর্ণ শক্তিটা কিন্তু আপনাদের আছে এখনো। আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। ধন্যবাদ সবাইকে। আমি কিভাবে নিজেকে সফল মনে করি, আমি ওই ক্লায়েন্টকে মেইল করেছিলাম গত বছর, মানে লাস্ট ইয়ার সাইট সেল করার পরে মেইল করেছিলাম। তো ওই ক্লায়েন্ট আমাকে আবার অফার দিয়েছিল যে তুমি আমার সাথে কাজ করতে আসো আবার, কারণ আমি তোমাকে মিস করতেছি, তোমার সার্ভিস মিস করতেছি। সেই দিন আমি নিজেকে সফল মনে করছিলাম। যাই হোক, ছাড়তে দিব না আর কি, আমি ছাড়ছি না ওনাকে। ধন্যবাদ শামসুল আনাম, ইমন ভাই এবং নাহিদ ভাইকে। আবারও অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমাদেরকে দারুণ উৎসাহমূলক কথা শোনালেন। এবং নাহিদ ভাই যেটা বললেন, আমি এটা খুব মনে প্রাণে বিশ্বাস করি। কারোর প্রতি যদি আপনার রিভেঞ্জ নিতে হয়, প্রতিশোধ নিতে হয়, তো বেস্ট রিভেঞ্জ ইজ ম্যাসিভ সাকসেস। আপনি কারোর প্রতি যদি আপনার রাগ থাকে, ক্ষোভ থাকে, তাহলে সেই রাগ ক্ষোভ তাকে দেখানোর দরকার নেই। আপনি নিজে ম্যাসিভলি সাকসেসফুল হন, সেটাই হচ্ছে লাইফের সবচেয়ে বড় রিভেঞ্জ।